সুন্দর একটা প্রতিষ্ঠান কিভাবে গঠন করতে পারলেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। মূলত আমি সরকার থেকে যে সমস্ত অর্থ বা বরাদ্দ পেয়ে থাকি, সেই বরাদ্দগুলো অনুযায়ী আমি বিদ্যালয়ের জন্য পরিকল্পনা তৈরি করি এবং পরিকল্পনা অনুযায়ী আমি এই টাকাগুলো যথাযথভাবে খরচ করার চেষ্টা করি এবং যে খাতের জন্য আমি পরিকল্পনা তৈরি করছি সেই খাতেই টাকাগুলো আমি খরচ করার জন্য চেষ্টা করি এবং সেইভাবে ধীরে ধীরে আমি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলতেছি। তো আশা করি ভবিষ্যতে আরও প্ল্যান আছে। আমি যদি আগামী বছর মার্চ এপ্রিল মে মাসে যদি আমার বিদ্যালয়ে আসে তাহলে নতুন আরও কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। না স্যার, আমি একটি আশ্চর্য হচ্ছি, চাকদালা এখানে এত ধরনের দুর্গম এলাকা ছিল যে একসময় মানুষ হাঁটা চলাফেরা পর্যন্ত করতো না। সেই জায়গাতে এসে আপনি কেমন করে ডেভেলপ করার জন্য সহযোগিতা করেছিলেন? আমি মূলত সহযোগিতা পেয়েছি। আমি প্রথমে এসে আমি এলাকার কমিউনিটি যারা আছে, আমার স্টেক হোল্ডার যারা আছে, অভিভাবক যারা আছে, তারপরে আমার এসএনসি কমিটি, পিটিএ কমিটি এদেরকে নিয়ে বসে তাদের সাথে মত বিনিময় করেছি কিভাবে কি কাজ করা যায়, কি করলে বিদ্যালয়ের উন্নয়ন হবে, শিক্ষার্থীদের লেখাপড়ার মান বাড়বে, এগুলো নিয়ে আমরা মত বিনিময় করছি। তারা সেই মত বিনিময় অনুযায়ী আমাকে সহযোগিতা করছেন। আমি সেই সহযোগিতা অনুযায়ী তাদের পরামর্শ অনুযায়ী কাজ করে গেছি, আজকে এই পর্যন্ত আসছি। আর আমি এই স্কুলে আসছি মাত্র অক্টোবর মাস আসলে 3 বছর পূর্ণ হবে। আমি এই 3 বছরে এখানে আসছি। তো ভবিষ্যতে আশা করি আরও সুন্দর কিছু হবে। না, আমি জানতে চাচ্ছি স্যার, ইতিপূর্বে তো আরও অনেক প্রধান শিক্ষক ছিল, এরা কি চাইলে কি এ ধরনের করতে পারতো না? যে এখানে আমার শ্রদ্ধেয় হেলাল স্যার ছিল দীর্ঘদিন ধরে, প্রায় 26 বছর পর্যন্ত। তো তখন কিন্তু এই ধরনের ভবন হয় নাই বা অবকাঠামো ছিল না। তিনি তাই যে বরাদ্দগুলো পেয়েছিলেন সেগুলো দিয়ে ওইদিকে আমাদের পুরাতন 2টা ভবন আছে, এই ভবন 2টাকে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন, মেরামত করেছেন, সাজানোর চেষ্টা করেছেন। তো কিন্তু আমি এসে এই ভবনটা হওয়ার পরে আমি কিন্তু নতুন স্পেস পেয়েছি, জায়গা পেয়েছি কাজ করার জন্য, সেই জন্য হয়তো একটু ডিফারেন্স হয়েছে আর কি। আচ্ছা, এটা করতে গিয়ে তো আপনার কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে? না, আমি তেমন কোনো প্রতিবন্ধকতার পথে পড়ি নাই। তবে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের পকেট থেকেও কিছু যে টাকাগুলো ঘাটতি হয় সেগুলো নিজের পকেট থেকে আমি খরচ করি। আচ্ছা, এই টাকার জন্য কোনো স্থানীয় জনগণ কোনো কিছু আপনাকে অনুদান পেয়েছেন? স্থানীয় জনগণের কাছ থেকে আমি অনুদান হিসেবে বছর 10,000 টাকা পেয়েছি। এই টাকাগুলো আমি এখানে ব্যবহার করেছি। না, আমরা এখানে উপলব্ধি করেছি যে পরিমাণ টাকা আপনি বড়টা পেয়েছেন, সেই পরিমাণের টাকা দিয়ে 5 ভাগে 1 অংশ করা সম্ভব নয়। সেই জায়গাটার মধ্যে আপনি এত বড় কিভাবে করে প্ল্যান করে কিভাবে করে উন্নতি করতে পারলেন, এটা একটু শেয়ার করতেন। আসলে সত্যি কথা বলতে কি, সরকারি টাকা যেগুলো আমার কাছে বরাদ্দ আসে এর পাশাপাশি আমি কাজ করতে গিয়ে যদি আমার যেটা ভালো লাগে বা বিদ্যালয়ের জন্য করলে ভালো হবে, আমার শিক্ষার্থীরা উপকৃত হবে, দৃষ্টিনন্দন হবে বা বিদ্যালয়ের প্রতি আকর্ষিত হবে, এই কাজগুলো যখন আমার মাথায় চলে আসে, কাজ করতে যখন আমি মানুষ দিই তখন প্ল্যান করে একটা করার জন্য পাশাপাশি যে কাজটা করলে ভালো হবে সেটাও আমি করে ফেলি। এখন এটা করতে গিয়ে নিজের পর থেকে কিছু যায় আর কি। না স্যার, আমি একটু পূর্ববর্তী একটি শেয়ার করতেছি। আপনি যখন পশ্চিম ছাগল খাইতেছিলেন, যখন আপনি চলে আসতেছেন, সেখানে ছবি একটা ভীষণভাবে ভাইরাল হয়েছে। ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শুরু করে তারা এমনভাবে ক্রন্দন করেছে আপনাকে চলে আসতে দিতে চাচ্ছিল না। তখন আপনার অনুভূতি কেমন ছিল? সেদিন ছিল অত্যন্ত আমার জন্য একটি বেদনাদায়ক দিন। সেদিন যখন আমি বিদায় নিতে যাই, আমার সহকর্মীরা যখন বিদায়ের আয়োজন করে আমার অভিভাবকদেরকে ডেকেছিলেন, তো অভিভাবকরা সবাই আসছিলেন। তো অভিভাবকের সামনে যখন আমি বক্তব্য রাখতে যাই তখন কিন্তু আমার বক্তব্য কথা শুনে আমার অভিভাবক সবাই কিন্তু কেঁদে ফেলছিল। এখন অভিভাবকের কান্না দেখে আমি নিজেও কেঁদে ফেলছি। তার সাথে আমার শিক্ষার্থীরা আমার বক্তব্য কথাগুলো শুনছিল, শোনার ফাঁকে শিক্ষার্থীরা হাওয়া করে কেঁদে উঠছে। আমি তাদেরকে আর করতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি। তো এটা তো হয়েছে মূলত আমি শিক্ষার্থীদের দিকে একদিকে যেমন শাসন করতাম, অন্যদিকে তেমনি সোহাগ করতাম, তাদেরকে আদর করতাম, যত্ন করতাম। তাদের প্রায় প্রতিনিয়ত, যেহেতু এটা দুর্গম রিমোট এলাকা, আমি তাদের সাথে পারিবারিকভাবে একেবারে যোগাযোগ রাখতাম। ডোর টু ডোর আমি গেছি ওখানে,
আমি ওখানে দাওয়াত খাই না, এমন কোনো ঘর বাকি নেই। দাওয়াত হোক না হোক, তারপর আমি কিন্তু ডোর টু ডোর গেছি ওখানে। আচ্ছা, আপনার ভবিষ্যতে পরিকল্পনাটা একটু শেয়ার করবেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, যদি সরকার আমাকে, আমি যেটা প্ল্যান করি, রাতে দিনে স্বপ্ন দেখি, আমার পরিকল্পনার মধ্যে থাকে, আমার এই ভবনটা যদি আর 2 তলা এক্সটেনশন করা হয়, এই ভবনটা যদি 2 তলা এক্সটেনশন করা হয়, অর্থাৎ আমি আরও 4টা রুম যদি পাই, তাহলে আমার সামনের পুরাতন যে 2টা ভবন আছে, এই ভবন 2টা যদি ভেঙে ফেলতে পারি, তাহলে আমার একটা শিক্ষার্থীরা খেলার জন্য একটা সুন্দর মাঠ হবে। এই ভবন 2টা ভেঙে ফেলতে পারলে সুন্দর একটা মাঠ হবে, স্পেস হবে, ভালো করে আমার শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে, দৌড়াতে পারবে, আমার শ্রেণীকক্ষেরও অভাব হবে না। এবং এই প্রত্যেকটা শ্রেণীকক্ষ আমি স্মার্ট শ্রেণীকক্ষ হিসেবে রূপান্তর করার জন্য চিন্তা ভাবনায় আছি, কিন্তু পর্যাপ্ত বরাদ্দ তো নাই। যদি সরকার আমাকে পর্যাপ্ত বরাদ্দ দেয়, তাহলে আমি প্রত্যেকটা শ্রেণীকক্ষ স্মার্ট শ্রেণীকক্ষে রূপান্তর করবো, যেগুলোতে শিক্ষার্থীরা অনায়াসে, যদি বিদ্যালয়ে না এসে থাকতে পারবে না, অনায়াসে শিখবে। থ্যাংক ইউ স্যার, আপনার কাছে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আপনি এই সুপরামর্শ করার জন্য, সুপরামর্শ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।